ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র একেবারে বদলে যেতে শুরু করেছে। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হার্ডনার থেকে ধেয়ে যাচ্ছে একের পর এক টমাহক মিসাইল। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, মূল আক্রমণ এখনো বাকি। অন্যদিকে ইরানের সেনাবাহিনী সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি তবে ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে চান, নাকি আমেরিকা নিজেই পা দিচ্ছে এক অন্তহীন যুদ্ধের ফাঁদে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই সব তথ্য যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। চলুন তাহলে শুরু করি। ইরানে মার্কিন ইসরায়েল হামলা, গভীর গর্তে ফেসে যাচ্ছে কে? ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বারবার শান্তির কথা বললেও বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ টমাহক মিসাইলের ধোঁয়ায় আচ্ছন্ন। গত সপ্তাহে ইরানে পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করার পর বিশ্ব যখন কিছুটা স্থবির হওয়ার অপেক্ষায় ছিল, ঠিক তখনই সিএনএন এর সাক্ষাৎকারে ট্রাম্পের এক হুঙ্কার পুরো সমীকরণ বদলে দিয়েছে। তিনি সরাসরি হুঁশিয়ার দিয়ে বলেছেন, তারা এখনো কঠোর আঘাত শুরুই করেনি, মূল আক্রমণটি শীঘ্রই আসছে। তার এই মন্তব্যে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত থরথর করে কাঁপছে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার এক চরম মনস্তান্ত্রিক লড়াই, যা বিশ্বকে ভয়ঙ্কর অবস্থার দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। তবে ট্রাম্পের এই রণকৌশল নিয়ে খোদ আমেরিকার ভেতরেই তোলপাড় শুরু হয়েছে। সমালোচকদের প্রশ্ন, ট্রাম্পের কি আসলে কোনো রোডম্যাপ আছে, নাকি তিনি কেবল উত্তেজনার বশবর্তী হয়ে পা দিচ্ছেন এক অন্ধকার গহ্বরে? বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের মতো একটি শক্তিশালী দেশের উপর এই ধরনের আক্রমণ কোনো 4 দিন বা 4 মাসের অভিযান নয়, এটি কয়েক বছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিতে পারে। অনেকের ধারণা, ট্রাম্পের মারমুখী অবস্থানের পেছনে আসন্ন মার্কিন নির্বাচনে রাজনৈতিক চাল লুকিয়ে আছে। ভোটারদের নজর কাটতে গিয়ে তিনি কি এমন এক অন্তহীন যুদ্ধের ফাঁদে পা দিচ্ছেন, যা থেকে বের হওয়ার পথ আমেরিকার জানা নেই? পেন্টাগনের সাম্প্রতিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক নতুন আগুনের সংকেত দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বর্তমানে ইরানে কোনো মার্কিন পদাতিক সৈন্য নেই ঠিকই, কিন্তু ভবিষ্যতে বুটস অন দ্য গ্রাউন্ড, বা সহজ বাংলায় বললে সরাসরি স্থল অভিযানের পথ তারা খোলা রেখেছেন। আর এইটাই চাইছে ইরান, কারণ তারা যদি সেনাবাহিনী নামে ইরানের মাটিতে, তখন ইরানের সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনী কি অবস্থা করবে সেটা ভিয়েতনাম, আফগানিস্তান আর ইরাকের কি রেকর্ড দেখলেই বোঝা যাবে। হেগসেথের মতে ওয়াশিংটন তার স্বার্থ রক্ষায় যতটুকু প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত। শত্রু যাতে আমেরিকার পরবর্তী পদক্ষেপ আজ করতে না পারে, সেজন্য রণকৌশলে এমন ধোঁয়াশা রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার মূল লক্ষ্য এখন অত্যন্ত সুনির্দিষ্ট, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং নৌ ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। একই সঙ্গে তেহরান যাতে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের দোরগোড়ায় পৌঁছাতে না পারে, সেটি নিশ্চিত করতে চায় হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসন একে ইরাক বা আফগানিস্তানের মতো অন্তহীন যুদ্ধ বলতে নারাজ, কিন্তু এটাই হবে। আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা মিলিয়ে নিন আপনাদের অনুমানের সঙ্গে। বরং একে তারা ইরানকে নিয়ন্ত্রণে আনার এক চূড়ান্ত সামরিক প্রজেক্ট হিসাবে দেখছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, আকাশপথের হামলা কি আদৌ একটি দেশের শাসন ব্যবস্থা বদলে দেওয়ার জন্য যথেষ্ট? পাল্টা আঘাতের উত্তাপে পরিস্থিতি এখন চরম সংকটাপন্ন। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার খবরে ওয়াশিংটনের তোলপাড় চলছে। ট্রাম্প দাবি করছেন ইরান আলোচনায় বসতে রাজি, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। আমেরিকান সেনাদের কফিন দেশে ফিরতে শুরু করলে ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ কতটা বাড়বে এবং যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে পুরো বিশ্ব এখন গভীর উৎকণ্ঠায়। ইরান শুধু মার খাচ্ছে না, বরং তারা এখন ইসরায়েলের খোদ পাওয়ার সেন্টার বা ক্ষমতার কেন্দ্রে সরাসরি থাবা বসিয়েছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তারা তাদের অত্যাধুনিক ও বিধ্বংসী খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানদের সদর দপ্তরে। গোয়েন্দা রিপোর্ট বলছে, তেল আবিবের আকাশে তখন কেবল সাইরেন আর আগুনের গোলা। জেনে শুনে ইরান এই হাই প্রোফাইল টার্গেটগুলো বেছে নিয়েছে, এটা বোঝাতে যে ইসরায়েলের কোনো জায়গায় এখন আর নিরাপদ নয়, সবগুলোই হচ্ছে ইরানের মিসাইল আর ড্রোনের টার্গেটে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে চারদিকে ধোঁয়াশার তীব্র জল্পনা চললেও ময়দানে কিন্তু ইরানের প্রতিরোধ বাহিনী বা অক্ষশক্তি একটুও দমে যায়নি, বরং খামেনির মৃত্যু সংবাদ তাদের প্রতিশোধের আগুনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বৃষ্টির মতো ড্রোন ও রকেট হামলার শিকার বানাচ্ছে। ইরান এখন ডু অর ডাই, বা বাংলায় যেটা বললে হয় মরো নয়তো মারো নীতিতে এগিয়ে চলেছে বীর দর্পে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হাড় ভাঙা মার খাওয়ার পর ইরানের নেতৃত্ব এখন আলোচনায় বসতে মরিয়া। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে লাশের স্তূপ আর ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে ইরান কি আসলে সাদা পতাকা ওড়াবে, নাকি এটি ট্রাম্পকে বিভ্রান্ত করার কোনো বড় ফাঁদ?
বিশ্লেষকদের মতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে আত্মসমর্পণ করবে না। তারা প্রমাণ করতে চায় আমেরিকান টমাহক মিসাইল দিয়ে তাদের শরীর ক্ষতবিক্ষত করা গেলেও তাদের লড়াই করার মানসিকতা গুড়িয়ে দেওয়া অসম্ভব। যুদ্ধের এই পর্যায়ে এসে আলোচনা কি কেবল কালক্ষেপণ নাকি চূড়ান্ত ধ্বংসের পূর্বাভাস? বন্ধুরা, আপনারা ভালো করে জানেন ইরানের 4000 বছরের ইতিহাস। তারা যোদ্ধা জাতি, তারা যুদ্ধের সময় অন্য কিছু মাথায় রাখে না, তারা কোনোদিন মাথা নত করেনি, এটাই তাদের শিক্ষা। এদিকে ইউক্রেন এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, বরং ড্রোন বিধ্বংসী প্রযুক্তির বিশ্বসেরা ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। বিদেশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন ইরানের তৈরি খুনে ড্রোন শাহেদ মোকাবেলায় ইউক্রেনের বিশেষজ্ঞরা এখন সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা করবে। গত 4 বছর ধরে রাশিয়ার হাজার হাজার ইরানের ড্রোন আকাশে গুড়িয়ে দিয়ে ইউক্রেনের সেনারা এখন ম্যাকগাইভারের মতো দক্ষ হয়ে উঠেছে বলে পশ্চিমারা জানাচ্ছে। তারা সস্তা ট্যাবলেট বা স্মার্টফোনকে প্রিসিশন গাইডেড সিস্টেমে রূপান্তর করে নিখুঁতভাবে ইরানের ড্রোন নামিয়ে আনছে। এই অভিজ্ঞতা এখন ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে পশ্চিমারা। এটাও একটা পশ্চিমাদের প্রোপাগান্ডার অংশ। আমি বলে রাখলাম, আপনারা এটা মিলিয়ে নিন। যুদ্ধের সমীকরণ আরো জটিল হয়েছে যখন রাশিয়া ইরানের ড্রোন প্রযুক্তিকে নিজের মতো করে স্কেল আপ বা আরো শক্তিশালী করতে শুরু করেছে। ইউক্রেনীয় ড্রোন নির্মাতা ইউক্রে স্পেকট্রামস এখন খোদ ইংল্যান্ডের মিডল হলে ফ্যাক্টরি খুলে মাসে 1000 ড্রোন বানানোর লক্ষ্য নিয়েছে। সবকিছুই হচ্ছে ব্যবসা। অন্যদিকে রাশিয়ার ড্রোনগুলো এখন অদৃশ্য অপটিক ফাইবার ব্যবহার করে রেডিও জ্যামিংকেও ফাঁকি দিচ্ছে। কিয়েভ থেকে তেহরান এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ড্রোনগুলো কেবল অস্ত্র নয়, বরং আকাশের দখল নেওয়ার এক ভয়ঙ্কর শিকারিতে পরিণত হয়েছে, ঠিক বাজ পাখির মতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন থেকে শেখা নতুন সব কৌশল এখন প্রয়োগ করা হচ্ছে ইরানের ওপর। এর ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কেবল আঞ্চলিক নেই, এটি একটি পূর্ণাঙ্গ গ্লোবাল প্রক্সি ওয়ারে রূপ নিয়েছে। একদিকে ইউক্রেনের প্রযুক্তিতে সজ্জিত পশ্চিমা জোট, অন্যদিকে ইরানের আত্মঘাতী ড্রোন ও রাশিয়ার গোয়েন্দা তত্ত্ব, সঙ্গে রয়েছে চীন। এই হাইটেক যুদ্ধের নতুন ব্যাকরণ বলছে সম্মুখ সমরের চেয়ে আকাশপথের এই ড্রোন যুদ্ধই নির্ধারণ করে দেবে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সফল হবে নাকি আমেরিকা আরো একটি অন্তহীন চোরাবালিতে ভিয়েতনামের মতো তলিয়ে যাবে। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত। একদিকে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে ইরানের মরণপণ প্রতিরোধ। যদি আমেরিকা স্থল বাহিনী নামায় তবে এটি হবে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় সামরিক সংঘাত এবং ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় ভুল। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানকে নিয়ন্ত্রণে আনতে, নাকি আমেরিকা নিজেই আরো একটি ভিয়েতনাম বা আফগানিস্তান সংকটে পড়তে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে এই যুদ্ধের নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। তো ভাই, খামেনি সাহেবের যে এই ঘটনা ঘটবে বলছেন, এই ঘটনা ঘটবে, মানে এখন আমি বিশ্বাস করতে পারছি না। আমি বুঝি না সারা। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে মারা গেছে ভালো কথা, মানুষ মারা যেতে পারি, মানুষ তার সারা জীবন বেঁচে থাকে না। এখন দুর্ঘটনায় মারা যাক, যুদ্ধে মারা যাক, অসুখ বিসুখ হয়ে মারা যাক, বা এমনি মারা যেতে তো পারে নানান কারণে। তো ভাই, ডেড বডিটা দেখালে সমস্যাটা কি? এখন তার ডেড বডি তো আর ইসরায়েলিরা তো নিয়ে যায়নি সাথে কেরা। সেই ডেড বডি তো ইসেই আছে, ইরানই আছে এবং তেহরানই আছে। তো তেহরানের যে সরকারের পক্ষ থেকে তার অন্তত ডেড বডির চেহারাটা তো একটা সাধারণ মানুষকে দেখানো উচিত ছিল, কিন্তু সেটা করেনি। তো যার ফলে আমরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো বর্তমানে উই আর কমপ্লিটলি কনফিউজড অ্যাকচুয়ালি হি ওয়াজ ডেড অর নট, সে আসলে মারা গেছে কিনা, বুঝছেন? স্টিল আমরা কিন্তু কনফিউজড। তো এখন মনে করেন সারা দুনিয়া যত পত্রপত্রিকা আছে, বড় বড় জার্নাল রয়েছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বুঝছেন? তো তারা নানান রকম কথাবার্তা ধীরে ধীরে বলতে শুরু করছে যে সত্যি সত্যি যে এইভাবে খামেনি সাহেবের সেই 44 থেকে 45 বছরের সেই রাজত্বকাল, তার রেজিম এইভাবে যে ধসে পড়লো, এর কারণ তারা খুঁজে বের করতেছে, বুঝছেন? নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। তো তাদেরই আলাপ আলোচনা শোনার পর ভাই, ব্যক্তিগতভাবে আমার মাথায় 2-4টা চিন্তা ঢুকছে, বুঝছেন? আমার মাথায় 2-4টা চিন্তা ঢুকছে। এই যে খামেনি সাহেব যে তার শাসন চালাইছে, শেষের দিকে খামেনি সাহেবের চারপাশে, বুঝছেন, মির্জাফরে ভরে গেছিল। শেষের দিকে খামেনি সাহেবের চারপাশে মির্জাফর ভরে গিয়েছিল। তো যার কারণে এই খামেনি সাহেব এবং তার শাসনকালকে এই ইসলামিক রেভলিউশনের যে রেজিমটা ছিল ইরানে, তো তাদেরকে দিয়ে, বুঝছেন, নানান রকম আকাম করা হয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে নানান রকম আকাম করা হয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে। তো যে কারণে ইরানের সাথে যখন এই ইসরায়েলের এই কাহিনী হয়েছে, তো আশেপাশে কোনো দেশ, একটা দেশের নাম বলেন, আশেপাশে কোনো দেশ ইরানের পাশে দাঁড়ায়নি। এখন ভাই,
ইরানকে আপনারা পছন্দ করেন, ইরানকে আমি পছন্দ করি, সেটা ভালো কথা। কিন্তু ভাই এই আশেপাশে যে এত মানুষজন আছে, এত রাষ্ট্র আছে, ভাই সবাই তো খারাপ হয়ে যেতে পারে না, সবাই তো খারাপ হতে পারে না। তো তারা কেন ইরানের পাশে এসে দাঁড়াইলো না? বুঝছেন, এই দুই চারটা কাহিনী আমি আপনাদেরকে বলি। রেজা শাহ পাহলাভি যখন 1979 সালের আগ পর্যন্ত এই ইরান চালাইছে, তো আপনারা তো জানেন ইরান অর্থনীতিতে, তারপরে সামরিক শক্তিতে, মিলিটারি পাওয়ারে ভালো একটা পজিশনে ছিল। ওই সময় ইরানের একমাত্র শত্রু ছিল হলো ইরাক, একমাত্র শত্রু ছিল ইরাক। আর ইরানের সাথে সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই স্বয়ং ইসরায়েলের। বিশ্বাস হয় না? ইতিহাস পড়েন তো নামিয়ে পড়েন তো নাম, বুঝছেন, পড়াশোনা করেন না, না বললে কেমন নাইব। তো যাই হোক, ওই সময় 1979 সালের আগ পর্যন্ত রেজা শাহ পাহলাভির শাসনামল যখন ছিল, ইসরায়েলের সাথে আমেরিকার সাথে এই ইরানের সম্পর্ক খুবই ভালো ছিল, যেটা চিন্তা করতে পারবেন না। তো তখন তারা কি হয়েছে জানেন, কি করছে? যখন নাকি এই ক্ষমতার রদবদল হলো 1979 সাল ইসলামিক রেভলিউশনের মাধ্যমে, যখন প্রথম তো খোমেনি, তারপরে হলো খামেনি, প্রথম ভদ্রলোক যিনি ছিলেন উনি হলো খোমেনি, আর পরের জন হলেন খামেনি, এই যে মাত্র দুদিন আগে ইন্তেকাল করেছেন, ইন্নিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন। এখন দেখেন তার শাসনামলে কি হয়েছে। সে যখন তার শাসনামল প্লাস আগের খোমেনি শাসনামলে এরা যখন ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ক্ষমতা আসলো, আইসাই তারা কি করলো? সৌদি আরবকে হুমকি দিয়ে বইল, কুয়েতকে হুমকি দিয়ে বইল, কাতারকে হুমকি দিয়ে বইল, ওমানকে হুমকি দিয়ে বইল, ইউনাইটেড আরব আমিরাত। তখন প্রত্যেকটা দেশেই তখন রাজা বাদশাদের শাসন চলতেছে। ইরানের আশেপাশের এই দেশগুলোতে তখন রাজা বাদশার শাসনামল চলতেছে। তাদেরকে দেখে তারা কি বলো, হুমকি দিয়ে কি বললো, যে দেখো আমরা ইরানে ইসলামিক রেভলিউশন ঘটাইছি, বিপ্লব ঘটাইছি, আর তোমরা যে রাজা বাদশাহ হয়ে বসে রয়েছো ইসলামী শরিয়া মোতাবেক, এটা হলো হারাম। একটা ইসলামী রাষ্ট্র চালাতে পারে শুধুমাত্র একজন, কে? একজন ওই ইসলামিক স্কলার, বুঝছেন, একজন ইসলামিক স্কলার। কোনো রাজা বাদশাহ রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র চালানোর কোনো অধিকার রাখে না, এটা ধর্মে নাই। তো এইসব আমি যাবি কথাবার্তা বইলা ঠেলা আপনারা কি করলেন? সৌদি আরবের সাথে সম্পর্কটা নষ্ট করলেন। কে করলো? ইরান। চিন্তা করে দেখেন, এই ইরানের সাথে 1979 আগে কত ভালো সম্পর্ক ছিল মিডল ইস্টের দেশগুলোর সাথে, তো তারা এক এক করে শত্রু তৈরি করলো। এখন যদি আপনি সৌদি আরবের বাদশারে এগুলি বলেন, সৌদি আরবে যারা শাসনে ছিল তাদেরকে যদি বলেন যে মিয়া তুমি যে বাদশাহ হয়ে বসে রয়েছো, তুমি তো মিয়া কাফের, তুমি তো মিয়া নাজায়েজ, চান্স পেলে কিন্তু তোমার উড়ে দেবো, তোমার দেশের ভিতরে কিন্তু ইসলামী এই রেভলিউশন ঘটবে, তারপরে তো তোমার তো কাহিনী হয়ে যাবে না, বুঝছেন। এরকম যদি সারাদিন কইতে থাকেন, এই ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত সব জায়গায় মিয়া কি কাহিনী করছে। তো যার ফলে কি হয়েছে, এই এখন আপনারা দেখেন না, এই ইসলামিক যত আশেপাশের রাষ্ট্রগুলো আছে কেউ ইরানের পাশে নেই। এর অন্যতম প্রধান কারণ হলো এটা, আর অনেক কারণ আছে, এই একটা হলো মেইন কারণ।